গত ক্লাসে আমরা স্লাইড নাম্বার 8 পর্যন্ত পড়েছিলাম, মাল্টি চ্যানেল সিগন্যাল আর মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল, ঠিক না? জি স্যার। তো আজকে আমরা এখান থেকে শুরু করব কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল। সিগন্যালকে আমরা এইভাবেও ক্লাসিফাই করতে পারি, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আর ডিসক্রিট টাইম সিগন্যাল। স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার আমাদের 8 নাম্বার স্লাইডে যেটা পড়ছিলাম মাল্টি চ্যানেল সিগন্যাল আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। তো মাল্টি চ্যানেল আপনি বলছিলেন যে আর একটু জোরে বলো প্রশ্নটা। স্যার আমাদের 8 নাম্বার যে স্লাইডটা ওইটাতে দুইটা জিনিস আমরা পড়ছিলাম, একটা হচ্ছে মাল্টি চ্যানেল সিগন্যাল আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। মাল্টি চ্যানেল বলছিলেন যে একই ধরনের সিগন্যাল বিভিন্ন উৎস থেকে আসবে, আর মাল্টি ডাইমেনশনালে যে লাস্ট লাইন দেখতেছি ওইখানে বলা হচ্ছে যে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি পিকচার মে বি ট্রিটেড অ্যাজ 3 ডাইমেনশনাল সিগন্যাল, আর কালার টিভি পিকচার ইজ এ 3 চ্যানেল অ্যান্ড 3 ডাইমেনশনাল। তাহলে স্যার ব্ল্যাক গুলো আসলে এই যে কোনো চ্যানেলের মধ্যে কি পড়তেছে না? না, ব্ল্যাক এর মধ্যে তো কোনো কালার থাকে না। ব্ল্যাক এর হচ্ছে যে শুধুমাত্র ইন্টেন্সিটি লেভেল থাকে। তো ব্ল্যাক এর কোনো একটা পিক্সেল যদি আমরা বলি সেটা হচ্ছে এক্স ওয়াই টি, এটা রেসপেক্টে চেঞ্জ হবে, কিন্তু তার কালার শুধুমাত্র একটা ডেটা, সেটা হচ্ছে যে ইন্টেন্সিটি, লাইট ইন্টেন্সিটি। আর যখন আমরা বলবো এটা কালার, কালারের ক্ষেত্রে তো শুধু লাইট ইন্টেন্সিটি না, কালারের ক্ষেত্রে 3টা কালার থাকে না, যে রেড, গ্রিন, ব্লু। তো রেড, গ্রিন, ব্লু এই ডেটাগুলো কোত্থেকে আসে? এগুলো তো সেন্সর থেকে আসে। রেড ডিটেক্ট করা হয় একটা সেন্সর দিয়ে, গ্রিন আর একটা সেন্সর দিয়ে, ব্লু আর একটা সেন্সর দিয়ে। তো এই জন্য এখানে যেহেতু 3 ধরনের ডেটা, সেম একটা পিক্সেলের ইন্টেন্সিটির মধ্যে কয়টা ডেটা আছে? 3টা ডেটা আছে। এটাকে বলা হয় 3 চ্যানেল। আর ব্ল্যাক এর ক্ষেত্রে তো 3টা চ্যানেল না, ব্ল্যাক এর ক্ষেত্রে তো শুধু একটা ডেটা, একটা সেন্সরের মাধ্যমে ইন্টেন্সিটি লেভেলটা মেজার করা হয়। এই জন্য এটা হচ্ছে 1 চ্যানেল কিন্তু 3 ডাইমেনশনাল, আর এটা হচ্ছে 3 চ্যানেল 3 ডাইমেনশনাল। আচ্ছা, বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আর ডিসক্রিট টাইম সিগন্যাল এই দুইটার ডেফিনিশন আমরা দেখব। তোমরা অলরেডি কন্টিনিউয়াস টাইম সিগন্যালের একটা কোর্স পড়ে এসেছো। তো কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ডেফিনিশনটা কি? কন্টিনিউয়াস টাইম সিগন্যাল অর অ্যানালগ সিগন্যাল, এটাকে আমরা অ্যানালগ সিগন্যালও বলি, আর ডিফাইন্ড ফর এভরি ভ্যালু অফ টাইম, যেটা প্রত্যেকটা টাইম ভ্যালুর জন্য ডিফাইন করা থাকে। প্রত্যেকটা টাইম ভ্যালু বলতে এটার ডিউরেশন যতটুকু অতটুকুর মধ্যে আর কি। ধরো এখানে যে সিগন্যালটা দেখানো হচ্ছে এটা ডিউরেশন যদি এরকম হয় যে 0 to 5 সেকেন্ড, তাহলে 0 থেকে 5 সেকেন্ডের ভিতরে প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্ট অথবা প্রত্যেকটা টাইম ভ্যালুর জন্য এই সিগন্যালের একটা অ্যামপ্লিটিউড অথবা ভ্যালু থাকবে। এটাকেই বলা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। আর এখানে সিগন্যালের যে ভ্যালুগুলো সেটাও একটা কন্টিনিউয়াস ইন্টারভ্যাল, এ আর বি। ধরো একটা, এটার যদি মিনিমাম রেঞ্জ আমরা এ বলি আর ম্যাক্সিমাম রেঞ্জ যদি আমরা বি বলি, তাহলে এ থেকে বি এর ভিতরে এই সিগন্যালের যে কোনো ভ্যালু থাকতে পারে। তো দুইটা বিষয়, একটা হচ্ছে যে প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে ভ্যালু থাকবে। তো কোনো একটা সিগন্যালের ডিউরেশন যাই হবে হোক, যেমন এটার ক্ষেত্রে ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড, তো 0 থেকে 5 সেকেন্ডের ভিতরে এখানে কয়টা টাইম ইনস্ট্যান্ট আছে বলো তো? তোমরা কেউ একজন বলো, 0 থেকে 5 সেকেন্ড এখানে কয়টা টাইম ইনস্ট্যান্ট আছে? ইনফিনিটি। ইনফাইনাইট ইনফিনিটি থেকে 5 এর ভিতরে আমরা যে কোনো নাম্বার বলতে পারি, সেটা একটা টাইম ইনস্ট্যান্ট। তো ইনফাইনাইট সংখ্যক টাইম ইনস্ট্যান্ট এখানে আছে, তাহলে এখানে ভ্যালু থাকবে কয়টা? যেহেতু ইনফাইনাইট সংখ্যক টাইম ইনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি এখানে ইনফাইনাইট সংখ্যক স্যাম্পল আছে, বলতে পারি না? জি স্যার। এক একটা টাইম ইনস্ট্যান্টের ভ্যালুকে যদি আমরা স্যাম্পল বলি, কারণ প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টের তো ভ্যালু আছে, তো এক একটা টাইম ইনস্ট্যান্টের ভ্যালুকে যদি আমরা স্যাম্পল বলি, এখানে স্যাম্পল সংখ্যা কত? ইনফাইনাইট। ইনফিনিট। স্যাম্পল নাম্বার ইনফাইনাইট। আবার এখানে যে স্যাম্পল ভ্যালু হচ্ছে এ থেকে বি এর ভিতরে, এ থেকে বি এর ভিতরে যে কোনো কিছু হইতে পারে। স্যাম্পল ভ্যালু এ থেকে বি এর ভিতরে যে কোনো কিছু হইতে পারে। এ থেকে বি এর ভিতরে এখানে এ আর বি কি হইতে পারে? এ হচ্ছে যে কোনো নাম্বার, তাও একেবারে মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইটের ভিতরে যে কোনো নাম্বার। তো সেই ক্ষেত্রে এ থেকে বি এর ভিতরে কয়টা নাম্বার থাকতে পারে? ইনফিনিট। ইনফাইনাইট। তার মানে স্যাম্পল সংখ্যা হচ্ছে এখানে ইনফাইনাইট, আর স্যাম্পল ভ্যালু ইনফাইনাইট না, কিন্তু স্যাম্পল ভ্যালু ইনফাইনাইট সংখ্যক নাম্বার থেকে যে কোনো একটা ভ্যালু নিতে পারে। ঠিক আছে?
জি স্যার। তো এটাকে আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বলবো। আর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল রিপ্রেজেন্ট করতে গেলে আমরা এখানে টি টি সিম্বলটা ইউজ করি, যেমন এই যে এক্স টি, এখানে টি হচ্ছে টাইম, এখানে কস পাই টি। তাহলে এই যে পাই টি, মানে এটা একটা কজ ওয়েভ আর কি। এখানে আমরা টাইম সবসময় টি হিসাবে এক্সপ্রেস করবো এখানে। এখানে হচ্ছে আরেকটা সিগন্যাল, এক্সপোনেনশিয়াল সিগন্যাল ই টু দি পাওয়ার মাইনাস টি। তো এই ধরনের সিগন্যাল যেখানে টিটা হচ্ছে টাইম, ওইসব ওগুলাকে আমরা অ্যানালগ সিগন্যাল বলি। মানে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এখানে সবসময় টি ব্যবহার করা হয়। আর ডিসক্রিট টাইম সিগন্যাল কাকে বলে? যেটা হচ্ছে প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে যেটা ডিফাইন করা নাই। ডিসক্রিট টাইম সিগন্যাল আর ডিফাইন অনলি এট সার্টেন স্পেসিফিক ভ্যালুস অফ টাইম। যেমন এখানে দেখতে পাচ্ছ যে এই টাইমের মধ্যে একটা সিগন্যাল ভ্যালু আছে, কিন্তু মাঝখানে যে টাইম ইন্টারভেল আছে অথবা টাইম ইনস্ট্যান্ট আছে এগুলোর মধ্যে কিন্তু কোনো ভ্যালু নাই। তাহলে প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে কিন্তু এটার ভ্যালু নাই। স্পেসিফিক ভ্যালুস অফ টাইমের জন্য এখানে সি স্যাম্পল গুলা ডিফাইন করা আছে। তো এই ধরনের সিগন্যালকে আমরা বলি ডিসক্রিট টাইম সিগন্যাল। তো ডিসক্রিট টাইম সিগন্যালটা অবশ্যই কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে ডিফাইন করা হয়। ফিজিক্যালি যত সিগন্যাল আছে সবগুলাই হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। যেমন ধরো সারাদিনের লাইট ইন্টেন্সিটি কিভাবে চেঞ্জ হয়, এটা প্রত্যেকটা তুমি একেবারে প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে যদি ভ্যালু নাও কোনো একটা ইন্টেন্সিটি তুমি পাবা, তো সেটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল। আর তুমি যদি এরকম হয় যে প্রত্যেকটা ইনস্ট্যান্টে তো রিড করা আসলে পসিবল না, তুমি নির্দিষ্ট টাইম ইন্টারভেল পর পর করো, তখন সেটা হয়ে যাবে ডিসক্রিট টাইম সিগন্যাল। ধরো তুমি 1 সেকেন্ড পর পর আজকের দিনের যে টেম্পারেচার অথবা আজকের দিনের হিউমিডিটি অথবা আজকের দিনের লাইট ইন্টেন্সিটি এগুলো মেজার করতেছে 1 সেকেন্ড পর পর, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না। 1 সেকেন্ড পর পর এই ধরনের মাঝখানে যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু আমরা নিচ্ছি না, তাহলে এটাকে আমরা বলবো ডিসক্রিট টাইম সিগন্যাল। আর ডিসক্রিট টাইম সিগন্যাল রিপ্রেজেন্টেশনের সময় এখানে এক্স অ্যাক্সিসের দিকে দেওয়া হয় এন। এন হচ্ছে এখানে স্যাম্পল নাম্বার, আর এখানে টি ছিল কি টাইম। টাইম আর স্যাম্পল নাম্বার এক বিষয় না, তবে ইকুইভ্যালেন্ট আমরা ধরতে পারি। টাইমের ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, কিন্তু স্যাম্পল নাম্বারের ভ্যালু হচ্ছে ইন্টিজার হইতে হবে। 0 1 2 3, অর্থাৎ 0তম স্যাম্পল, 1তম স্যাম্পল, 2তম স্যাম্পল, এভাবে। এই জন্য এন এর ভ্যালু সবসময় হচ্ছে এখানে ইন্টিজার। আর এগুলা রিপ্রেজেন্ট করতে গেলে আমরা এখানে টি এর পরিবর্তে এন ব্যবহার করব, এখানেও টি এর পরিবর্তে এন ব্যবহার করব। বুঝা গেছে এটা? জি স্যার। জি স্যার, বুঝে গেছে। এরপরে আরো দুইটা ডেফিনেশন আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালুড আর একটা হচ্ছে ডিসক্রিট ভ্যালুড। আমরা এখানে যে সিগন্যালটা দেখলাম এটা হচ্ছে ডিসক্রিট টাইম, কিন্তু এটা আবার কন্টিনিউয়াস ভ্যালুড। ডিসক্রিট টাইম কিন্তু কন্টিনিউয়াস ভ্যালুড। যেমন ধরো এই সিগন্যালের যদি ভ্যালু 0 থেকে 5 এর ভিতরে চেঞ্জ হয়, 0 থেকে 5 ভোল্টের ভিতরে চেঞ্জ হয়, তাহলে এই সিগন্যালের যে স্যাম্পল গুলো আছে সেটা যদি 0 থেকে 5 এর ভিতরে যে কোনো ভ্যালু নিতে পারে, তখন এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। এখানে যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এটাও অবশ্যই কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালুড, কিন্তু এটা হচ্ছে ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালুড। কারণ এইখানে যে স্যাম্পলটা আছে, ধরো এই স্যাম্পলের ভ্যালু যদি আমি বলি এক্স, এক্স এর ভ্যালু কত হবে? 0 to 5 এর ভিতরে যে কোনো কিছু। তো 0 থেকে 5 এর ভিতরে কয়টা ভ্যালু আছে? ইনফিনিট। তাহলে এক্স এর ভ্যালু আমরা বলতে পারি এক্স হচ্ছে ইনফাইনাইট সংখ্যক নাম্বারের একটা সেট আছে, ইনফাইনাইট সংখ্যক নাম্বারের সেট থেকে যে কোনো একটা ভ্যালু এক্স নিতে পারে। তো এটাই হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। ইফ এ সিগন্যাল টেকস অন অল পসিবল ভ্যালুস অন এ ফাইনাইট অর ইনফাইনাইট রেঞ্জ ইজ সেড টু বি কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। যেমন আমি একটু আগে বললাম 0 থেকে 5 ভোল্টের ভিতরে, তাহলে একটা ফাইনাইট রেঞ্জ এটা। 0 থেকে 5 ভোল্টের ভিতরে যে কোনো কিছু, অল পসিবল ভ্যালুস। তো অল পসিবল ভ্যালুস বলতে আসলে এখানে ইনফাইনাইট সংখ্যক ভ্যালুস। তাহলে ইনফাইনাইট সংখ্যক ভ্যালু থেকে যে কোনো একটা ভ্যালু যদি নেওয়ার ফ্রিডম থাকে কোনো একটা সিগন্যালের, সেটাকে বলবো আমরা কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। Alternatively, if signal takes on values from a finite set of possible values, আর যদি আমরা এখানে যদি 0 থেকে 5 এর ভিতরে ইনফাইনাইট না বলে যদি বলি ফাইনাইট সংখ্যক ভ্যালু আছে, এই ভ্যালু থেকে যে কোনো একটা ভ্যালু এই সিগন্যাল নিতে পারে, তখন সেটাকে বলবো আমরা ডিসক্রিট ভ্যালুর সিগন্যাল। তো সেটা কিভাবে হয় দেখো, আমরা আগে যে সিগন্যালটা ছিল এই সিগন্যালটাকে যদি এভাবে বলে দিই যে এটা এখন আর যে কোনো ভ্যালু নিতে পারবে না, আমি এখানে কতগুলা ইন্টারভেলে ভাগ করে দিছি এটাকে, এই ইন্টারভেল গুলা থেকে যে কোনো একটা হবে।
অর্থাৎ এই সিগন্যালের কোনো একটা ভ্যালু হয় এই লেভেলে থাকবে অথবা এই লেভেলে থাকবে অথবা এই লেভেলে, এগুলাকে যদি আমরা এভাবে বলি ধরো এ বি সি ডি ই এফ জি, তাহলে এই সিগন্যালের পসিবল ভ্যালু কয়টা এখন? 7টা ভ্যালু না? 1 2 3 4 5 6 7টা ভ্যালু আছে। তো আগে যে এরকম ছিল 0 থেকে 5 এর ভিতরে ইনফাইনাইট সংখ্যক ভ্যালু যে কোনো একটা নিতে পারবে, এখন সেরকম না। কিন্তু এখন এখানে যে যে কয়টা লেভেল আছে অথবা যে কয়টা সেগমেন্ট আছে এগুলো এক একটাকে, এখানের ভিতরে যত ভ্যালু আছে সবগুলোকে আমরা সেম ধরে নিচ্ছি, একটাই ধরে নিচ্ছি। তো ওই ক্ষেত্রে এখানে হচ্ছে ফাইনাইট সংখ্যক ভ্যালু আছে, তো ফাইনাইট সংখ্যক ভ্যালু থেকে কোনো একটা ভ্যালু নিবে। এই জন্য আমরা এই সিগন্যালটাকে বলবো ডিসক্রিট ভ্যালুর সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল কাকে বলা হবে? যে সিগন্যালটা ডিসক্রিট টাইম এবং যে সিগন্যালটা ডিসক্রিট ভ্যালুড সেটাকে আমরা বলবো ডিজিটাল সিগন্যাল। যেমন এটাকে আমরা ডিজিটাল সিগন্যাল বলতে পারি। কেন ডিজিটাল সিগন্যাল? কারণ এটার মধ্যে এটা ডিসক্রিট টাইম না, প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে কি এটার ভ্যালু আছে? নাই। আবার এখানে অ্যামপ্লিটিউড লেভেল যেটা আছে অর্থাৎ সিগন্যালের স্যাম্পল ভ্যালু গুলা কত হবে সেটাও কিন্তু আমরা এখানে স্পেসিফিক কিছু রেঞ্জ বলে দিয়েছি অথবা স্পেসিফিক কিছু অপশন বলে দিয়েছি। তো এই জন্য এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তাহলে ডিজিটাল সিগন্যালের ডেফিনেশন কি? এ ডিসক্রিট টাইম হইতে হবে, সেটা ডিসক্রিট টাইম সিগন্যাল হ্যাভিং এ সেট অফ ডিসক্রিট ভ্যালুড, অর্থাৎ ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুর সিগন্যাল ইজ কল্ড ডিজিটাল সিগন্যাল। ইন অর্ডার ফর এ সিগন্যাল টু বি প্রসেসড ডিজিটালি ইট মাস্ট বি, মানে ডিজিটাল সিগন্যাল প্রসেসের মাধ্যমে যদি কোনো একটা কিছু প্রসেস করতে চাই, ইট মাস্ট বি ডিসক্রিট টাইম মাস্ট বি ডিসক্রিট ভ্যালুড, অর্থাৎ ওইটা হইতে হবে ডিজিটাল সিগন্যাল। এটা কেন হতে হবে? কারণ আমরা জানি যে অ্যানালগ সিগন্যাল ইনফাইনাইট সংখ্যক স্যাম্পল আছে। তো ইনফাইনাইট সংখ্যক স্যাম্পল নিয়ে কি কোনো একটা ডিজিটাল ডিভাইস কাজ করতে পারবে? কারণ তার স্টোরেজ লাগবে ইনফাইনাইট। তারপরে সেটা যদি কোনো প্রসেসরের মাধ্যমে যদি বলো, তুমি একটা প্রসেসরকে যদি ইনফাইনাইট সংখ্যক নাম্বার দাও, সে কি ওইটাকে প্রসেস করতে পারবে অথবা ওইটাকে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল লজিক্যাল এই ক্যালকুলেশন গুলো করতে পারবে? সেটা সম্ভব না। আবার তুমি যদি বলো যে এক একটা স্যাম্পল ইনফাইনাইট সংখ্যক নাম্বার থেকে যে কোনো নাম্বার নিতে পারে, সেটাও সম্ভব না। কারণ এক একটা নাম্বার ইনফাইনাইট সংখ্যক নাম্বার থেকে যদি ইনফাইনাইট সংখ্যক পসিবল ভ্যালু যদি থাকে তাহলে সেটাকে বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না। তো ওইটা আমি পরে ব্যাখ্যা করব। তো বাইনারি নাম্বার দিয়ে কেন রিপ্রেজেন্ট করা যায় না ওইটা তোমাদের ল্যাবের একটা ভিডিও আছে, আমি এই ক্লাসের পরে ওই ভিডিওটা শেয়ার করব, ওখানে বিস্তারিত আলোচনা আছে। তো আমি এখানে আর বলবো না, তোমাদেরকে আমি বলবো ওই ভিডিওটা একটু দেখার জন্য। ওইটা আমি শেয়ার করে দিব তোমাদের গুগল ক্লাসরুমে, তাহলে ওইটা দেখলে তোমরা অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সনের বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারবে। তো যাই হোক, কন্টিনিউয়াস টাইম আর কন্টিনিউয়াস ভ্যালুড, এটা যদি হয় এটাকে বলবো আমরা অ্যানালগ সিগন্যাল। আর ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুড এটাকে আমরা কি বলবো? ডিজিটাল সিগন্যাল। সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল প্রসেসরের মাধ্যমে অথবা আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ আমরা যে সিগন্যালগুলো নিয়ে কাজ করব সবগুলাই হবে ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুর সিগন্যাল। ক্লিয়ার? এটা কোনো প্রশ্ন আছে তোমাদের? স্যার ওই কন্টিনিউয়াস সিগন্যালে আমরা পড়ছিলাম, আমাদেরকে স্যার বলছিল যে মানে ডিজিটাল সিগন্যাল হতে হলে ডেটা শুধুমাত্র দুইটা সেট থাকতে পারবে, অর্থাৎ হয় 0 বা 1, শুধুমাত্র দুইটার মধ্যে যদি ভ্যারি করে তাহলে ডিজিটাল। এখন ওই লিমিটেশনটা কি এখানেও থাকবে কিনা? ডিজিটাল বলতে শুধু 1 আর 0 বিষয়টা আসলে এমন না। তুমি যেটা আহ, বুঝতে পেরেছো, মানে তুমি যেটা বললা বিষয়টা এভাবে আমরা বলি না, 0 আর 1 সেটা না। মানে ওখানে স্যাম্পল ভ্যালু গুলার স্যাম্পল যে স্যাম্পল গুলা থাকবে সেই স্যাম্পল গুলা হচ্ছে ফাইনাইট সংখ্যক সেট থেকে একটা ভ্যালু নিতে পারবে। এবং ফাইনাইট সংখ্যক যদি হয় তখন আমরা ওই নাম্বার গুলাকে বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন ধরো আমি যদি বলি একটা সিগন্যালের ভ্যালু হচ্ছে, এটাকে যদি এক্স একটা সিগন্যাল ভ্যালু, এটা হচ্ছে যে এ বি সি ডি, এই 4টা ভ্যালু থেকে যে কোনো একটা ভ্যালু নিতে পারে। তাহলে এগুলাকে আমরা বাইনারিতে কোড করতে পারি। যেমন ধরো এর পরিবর্তে আমি বললাম এটা হচ্ছে 00, এটার পরিবর্তে হচ্ছে 01, এটার পরিবর্তে হচ্ছে 10, আর এটার পরিবর্তে হচ্ছে 11, এভাবে আমি কোড করতে পারি। এখন আমি যদি বলি একটা সিগন্যাল এরকম ইনফাইনাইট সংখ্যক ভ্যালু থেকে যে কোনো একটা ভ্যালু নিতে পারে, তখন আমি কি এটাকে বাইনারি দিয়ে কোড করতে পারবো? পারবো কিনা? আমি কিভাবে বলতে পারবো এটা 00, এটা 01, এটা 10? কারণ এটা বলতে পারবো না, তো 2 বিট দিয়ে এটাকে কোড করা যাবে না। 2 বিট দিয়ে কোড করা যাবে যদি 4টা থাকে, 3 বিট দিয়ে কোড করা যাবে যদি 8টা থাকে,
4 বিট দিয়ে কোড করা যাবে যদি এখানে 16টা থাকে, কিন্তু এখানে যদি ইনফাইনাইট সংখ্যক থাকে তাহলে ইনফাইনাইট সেটাকে আমরা বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না। এই যে বাইনারি মানে নাম্বার দিয়ে যে রিপ্রেজেন্ট করা, ফাইনাইট সংখ্যক যদি এখানে থাকে তখন আমরা সেটাকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আর ওইটাকে আমরা বলি ডিজিটাল। হ্যাঁ, শুধুমাত্র যে দুইটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 0 এমন না, বরং এখানে যে কোয়ান্টাইজেশন এগুলাকে বলা হয় কোয়ান্টাইজেশন লেভেল, কোয়ান্টাইজেশন লেভেল হবে ফাইনাইট সংখ্যক। আর এটা বলাটাই হচ্ছে বেটার যে এটা হচ্ছে ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুর সিগন্যাল, এটা যদি বলি তাহলে কথাটা সঠিক। আর যদি আমরা শুধু বলি যে 1 আর 0, ওইটা ঠিক হবে না, কারণ 1 0 তো আমরা পরবর্তীতে এটাকে বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক না? স্যার আর নাম্বারের ক্ষেত্রে সেটা বাইনারি হোক ডেসিমাল হোক কোনো বিষয় না। ধরো আমি বললাম যে আমি নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করলাম 0 0 0 1 1 0 1 1 দিয়ে, তো তুমি বলবা যে আমি তো বাইনারি বুঝি না, আমি ডেসিমেলে দেখবো এগুলাকে 0 1 2 3, ঠিক না? এটাও আমরা বলতে পারি না, ভুল হবে? আমি বাইনারিতে বলি আর ডেসিমেলে বলি, ভুল হবে না। আমি যদি অক্টালে বলি হেক্সাডেসিমে বলি একই বিষয়। কম্পিউটারের কাছে সব নাম্বার সেম, কম্পিউটার হচ্ছে স্টোর করে হচ্ছে বাইনারি হিসাবে, কিন্তু আমাদেরকে যে দেখায় কম্পিউটার সেটা কিভাবে দেখায়, আমরা যেভাবে দেখতে চাই। আমরা বাইনারি দেখতে চাইলে বাইনারি দেখাবে, ডেসিমেল দেখতে চাইলে ডেসিমেল দেখাবে। তো আলটিমেটলি আমরা এটা বলতে পারি যে আসলে ডিজিটাল সিগন্যাল হচ্ছে কিছু নাম্বার, বুঝছো? যেমন আমরা এখানে যে ভ্যালু গুলো আছে, ধরো এখানকার যে স্যাম্পল ভ্যালু, এখানকার যে স্যাম্পল ভ্যালু, এগুলাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করবো? নাম্বার দিয়ে। তো নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করলে এগুলো কি হয়ে যাবে? সবগুলো হবে নাম্বার। আর একটা মাইক্রো প্রসেসর কি নিয়ে কাজ করে? নাম্বার নিয়ে কাজ করে। ডিজিটাল ডিভাইস গুলো কি নিয়ে কাজ করে? নাম্বার নিয়ে কাজ করে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরো দুইটা টার্ম আমরা দেখবো, ডিটারমিনিস্টিক সিগন্যাল, র্যান্ডম সিগন্যাল। এগুলো সিগন্যালের ক্লাসিফিকেশন। ডিটারমিনিস্টিক বলা হয় যে সকল সিগন্যালকে আমরা এক্সপ্লিসিট ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি, অথবা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অথবা কোনো একটা ডেটা টেবল অথবা ওয়েল ডিফাইন্ড কোনো একটা রুল দিয়ে যদি কোনো একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করা যায়, তখন আমরা সেটাকে বলি ডিটারমিনিস্টিক সিগন্যাল। তো ডিটারমিনিস্টিক সিগন্যাল যদি হয় তাহলে একটা সিগন্যালের প্রেজেন্ট ভ্যালু কি ফিউচার ভ্যালু কি সেগুলো আমরা বের করতে পারি, কারণ এটাতে একটা ইকুয়েশন ফলো করে। যেমন একটা সাইন ওয়েভের ক্ষেত্রে যদি বলো এক্স এটি ইকুয়ালস সাইন 2 পাই ft, তো এই সাইন ওয়েভের ভ্যালু কোন টাইমে কত হবে এটা আমরা জানবো, কারণ এটা যেহেতু অল ডিফাইন্ড একটা ফর্মুলা ফলো করে, জাস্ট টি এর ভ্যালু বসাই দিলে এখানে ওই টি এ অ্যামপ্লিটিউড কত সেটা আমরা বের করতে পারবো। আর র্যান্ডম সিগন্যাল বলা হবে যেগুলাকে কোনো একটা ওয়েল ডিফাইন্ড ফর্মুলা অথবা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা যায় না, সেগুলো হচ্ছে র্যান্ডম সিগন্যাল। যেমন আমি কথা বলছি, আমি কথা বললে এখন এখন যদি তুমি এটাকে ডিজিটালে কনভার্ট করো, তো প্রেজেন্ট স্যাম্পল যেটা আছে সেটা তুমি জানবা, নেক্সট স্যাম্পল কি সেটা জানার কোনো সুযোগ নেই, অথবা আমার কথাকে তুমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারবে না। তো বেশিরভাগ ক্ষেত্রেই সিগন্যাল গুলো হচ্ছে র্যান্ডম সিগন্যাল, প্র্যাকটিক্যাল সিগন্যাল গুলো হচ্ছে র্যান্ডম সিগন্যাল। যেমন আজকের টেম্পারেচার কোন সময়ে কত হবে এটা কি আমরা বলে দিতে পারবো? একেবারে এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ এটা কোনো ফর্মুলা ফলো করে হয় না। এই বছর কিছু সিমিলারিটি আমরা বের করতে পারি, বিভিন্ন ধরো 10-20 বছরের ডেটা দেখে আমরা একটা প্রেডিক্ট করতে পারি যে আজকে এরকম হইতে পারে, কিন্তু এক্স্যাক্টলি বলার কোনো সুযোগ নাই। তো ন্যাচারালি যত সিগন্যাল আছে সবগুলাই হচ্ছে র্যান্ডম সিগন্যাল। এরপরে সিগন্যাল প্রসেসিং এর কিছু রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আমরা দেখব, যেগুলা প্র্যাকটিক্যালি অলরেডি ইউজ হচ্ছে। এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখব। এটার অ্যাপ্লিকেশন আসলে অসংখ্য অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশন নিয়ে যদি আমরা মানে বছরের পর বছর যদি আমরা অ্যাপ্লিকেশন নিয়েও কথা বলি, এটা শেষ করা যাবে না, কারণ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং প্রত্যেকটা টেকনোলজির প্রত্যেকটা ধাপে ধাপে এটা ইউজ হয়। তো এখানে যে অ্যাপ্লিকেশনটা আমি প্রথমে বলছি সেটা হচ্ছে ডিজিটাল ক্রসওভার অডিও সিস্টেম। তো এগুলো অনেক পুরনো টেকনোলজি। অডিও সিস্টেমে আমরা সিগন্যাল প্রসেসিং ইউজ করি। অডিও সিস্টেমের অনেকগুলা ক্ষেত্রে ইউজ করা হয়, তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ক্রসওভার অডিও সিস্টেম। তো এখানে আমি এটা ব্লগ থেকে দেখাচ্ছি। ধরো ডিজিটাল অডিও যেটা আছে, অডিও সিগন্যাল যেটা আছে, এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলা হয়, আমাদের অডিওবল ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 থেকে 20 কিলোহার্টজ। এমনিতে মানুষ যে কথাগুলা বলে, মানুষের ভয়েসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 থেকে 4 কিলোহার্টজ। আর এর বাইরেও যদি কোনো তুমি তুমি ধরো কোনো একটা মিউজিক তুমি প্লে করবে অথবা মিউজিক
রেকর্ড করবা, তো সেই ক্ষেত্রে ওটার ফ্রিকোয়েন্সি কত হয়, 0 থেকে 20 কিলোহার্জের ভিতরে হতে পারে, কারণ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এগুলো তো আর হিউম্যান ভয়েসের মতো এরকম রেস্ট্রিক্টেড না, এগুলোর অনেক ধরনের ফ্রিকোয়েন্সি থাকতে পারে, 20 কিলোহার্জ অথবা তার নিচে কোনো একটা ফ্রিকোয়েন্সি থাকবে। তো এখন এই অডিও সিগন্যালকে যদি তুমি প্লে করতে চাও, প্লে করতে চাইলে অডিও সিগন্যালকে আবার এমপ্লিফাই করতে হয়। কোনো একটা তুমি যদি স্টোরেজ থেকে ডেটাগুলো নিয়ে সেটা প্লে করো, সেটাও এমপ্লিফাই করতে হবে। তো এমপ্লিফাই করতে গেলে এমপ্লিফায়ার ডিজাইন করতে হয়, এমপ্লিফায়ার ডিজাইন করতে গেলে এমপ্লিফায়ার আবার ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে, সব ফ্রিকোয়েন্সিতে এমপ্লিফায়ারের পারফরমেন্স একই রকম না। যেমন কিছু কিছু এমপ্লিফায়ার, কোনো এমপ্লিফায়ার তুমি ডিজাইন করলে সেটা লো ফ্রিকোয়েন্সির জন্য খুব ভালো, হাই ফ্রিকোয়েন্সির জন্য সেটা ভালো না। আবার কিছু এমপ্লিফায়ার ডিজাইন করলে যেটা হাই ফ্রিকোয়েন্সিতে ভালো, লো ফ্রিকোয়েন্সির জন্য ভালো না। মানে একেবারে ওয়াইড রেঞ্জে এমপ্লিফায়ার ডিজাইন করা এটা ইম্পসিবল, বড় একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে সমান পারফরমেন্স হবে এটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অডিও যে সিগন্যালটা আছে, অডিও সিগন্যালকে আমরা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে ভাগ করে ফেলতে পারি, লো ফ্রিকোয়েন্সি কে আলাদা করতে পারি, হাই ফ্রিকোয়েন্সি কে আলাদা করতে পারি। তাহলে লো ফ্রিকোয়েন্সির জন্য আমরা একটা লো পাস ফিল্টার ইউজ করব। একই সিগন্যাল আমি লো পাস ফিল্টারের মধ্য দিয়ে যদি পাস করি তাহলে এখানে হাই ফ্রিকোয়েন্সি গুলো ব্লক হয়ে যাবে, এখানে লো ফ্রিকোয়েন্সি থাকবে। আর এখানে যদি আমি অডিও সিগন্যালটা দিই, এটা যেহেতু হাই পাস ফিল্টার, হাই ফ্রিকোয়েন্সি গুলো এলাও হবে আর লো ফ্রিকোয়েন্সি গুলো এখানে ব্লক হয়ে যাবে। তাহলে সিগন্যালটা দুইটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে ভাগ হয়ে গেল। তো ভাগ হয়ে যাওয়ার পরে ধরো এখানে আমি এটা বললাম যে 0 থেকে 10 কিলোহার্টজ, আর এটা হচ্ছে যে 10 থেকে 20 কিলোহার্টজ। তো এর ভিতরে এটা চেঞ্জ হচ্ছে। 10 থেকে 20 কিলোহার্টজ এটার জন্য আমি একটা এমপ্লিফায়ার ডিজাইন করলাম, আর এটার জন্য আমি আরেকটা এমপ্লিফায়ার ডিজাইন করলাম। যেহেতু এমপ্লিফায়ার গুলো ওয়াইড রেঞ্জে ইউজ করা যায় না, এই জন্য আমরা এটাকে স্প্লিট করে দুইটা আলাদা এমপ্লিফায়ারের মাধ্যমে এবার স্পিকারে দিলাম। স্পিকারের ক্ষেত্রে একই কথা, কিছু স্পিকার হাই ফ্রিকোয়েন্সির জন্য ভালো, আবার কিছু স্পিকার হচ্ছে লো ফ্রিকোয়েন্সির জন্য ভালো, মানে লো ফ্রিকোয়েন্সি সাউন্ড গুলা খুব ভালোভাবে প্লে করতে পারে, আবার এখানে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড গুলা ভালো প্লে হয়। তো সেই ক্ষেত্রে এই যে এখানে হাই পাস ফিল্টার থেকে যেটা আমরা পেলাম সেটাকে অ্যাম্পলিফাই করে আমরা এখানে এই স্পিকারে দিলাম আর এটা এই স্পিকারে দিলাম। এগুলোর অবশ্যই নাম আছে, যেহেতু এগুলো প্র্যাকটিক্যালি অলরেডি এক্সিস্ট করে। এটার নাম হচ্ছে টুইটার আর এটার নাম হচ্ছে উফার টুইটার, এগুলাতে আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে। সাউন্ড সিস্টেমে দেখবে তোমরা এই ধরনের দুইটা থাকে, ঠিক আছে। তো এখন ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে আমরা যদি এভাবে ফিল্টার ইউজ করতে না পারতাম, সেটা সম্ভব ছিল না। যদিও অ্যানালগ ফিল্টারও এখানে ইউজ করা যায়, কিন্তু অ্যানালগ ফিল্টারের পারফরমেন্স থেকে ডিজিটাল ফিল্টারের পারফরমেন্স আরো অনেক ভালো। বুঝা গেছে এই অ্যাপ্লিকেশনটা? জি স্যার, বুঝতে পারছি। আরেকটা অ্যাপ্লিকেশন ইন্টারফারেন্স ক্যান্সেলেশন ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফি, অর্থাৎ ইসিজিতে। ইসিজিতে ইন্টারফারেন্স ক্যান্সেলেশন, ইসিজির মধ্যে সিগন্যাল প্রসেসিং এর অনেক অ্যাপ্লিকেশন আছে, বিভিন্ন বিষয়ে অ্যাপ্লিকেশন আছে। তার মধ্যে আমি যেটা আলোচনা করতেছি শুধু একটা ইন্টারফারেন্স ক্যান্সেলেশন। ইন্টারফারেন্স তাও হচ্ছে এখানে পাওয়ার লাইন ইন্টারফারেন্স। আমরা যখন ইসিজি সিগন্যাল এভাবে রেকর্ড করি, অর্থাৎ এখান থেকে যখন মানুষের হার্ট অ্যাক্টিভিটি যখন দেখা হয়, তখন এইটার যে হার্ট অ্যাক্টিভিটির যে ফ্রিকোয়েন্সি, সেটার সাথে আরো অনেক ফ্রিকোয়েন্সি কন্টামিনেট হতে পারে অথবা ইন্টারফিয়ারেন্স হতে পারে। একটা ইন্টারফিয়ারেন্স হচ্ছে 60 হার্জের একটা ইন্টারফিয়ারেন্স, যেটা হচ্ছে পাওয়ার লাইন ইন্টারফিয়ারেন্স। ইউরোপে আমেরিকাতে পাওয়ার লাইন ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ, তো আমাদের দেশের জন্য এটা 60 হবে না, এটা হবে 50 হার্জ। যখন এটা রেকর্ড করা হয় তখন তার সাথে 50 হার্জের একটা ইন্টারফিয়ারেন্স এটার সাথে অ্যাড হয়ে যায়। কি কারণে অ্যাড হয় সেটার অনেকগুলো কারণ আছে, ম্যাগনেটিক ইন্ডাকশন, ডিসপ্লেসমেন্ট কারেন্ট, তারপরে ইফেক্ট ফ্রম ইকুইপমেন্ট ইন্টারকানেকশন, আদার ইমপারফেকশনস, মানে অনেক কারণে এই ইন্টারফারেন্স গুলো আসতে পারে এবং অনেক ধরনের ইন্টারফারেন্স এখানে আসতে পারে। তো এখন পাওয়ার লাইনের কারণে যে ইন্টারফারেন্সটা হয় সেটাকে রিমুভ করার জন্য সেটা হার্ডওয়্যারের মাধ্যমেও করা যায়, যেমন প্রপারলি যদি গ্রাউন্ডিং করা হয় অথবা টুইস্টেড পেয়ার কেবল যদি ইউজ করা হয়, সেক্ষেত্রে এটার এই ইন্টারফারেন্সটা রিডিউস হয়ে যায়। কিন্তু আমরা যদি এটা হার্ডওয়্যারের মাধ্যমে সলভ না করে সিগন্যাল প্রসেসিং এর মাধ্যমে সলভ করতে চাই, সেটাও আমরা পারি। সেটা করতে গেলে এখান থেকে যে সিগন্যালগুলো পাবো সেটার সাথে আমরা একটা ডিজিটাল নচ ফিল্টার ইউজ করব, যেটা হচ্ছে 60 হার্জের ফ্রিকোয়েন্সিটাকে ইলিমিনেট করে দিবে। নচ ফিল্টার মানে হচ্ছে এটা শুধুমাত্র একটা স্পেসিফিক একটা ফ্রিকোয়েন্সিকে ব্লক করে দেয়।
এমনিতে ফিল্টার বলতে আমরা বুঝি একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে হয়তো সে রিজেক্ট করে দেওয়া, একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে অ্যালাউ করে, কিন্তু নচ ফিল্টার মানে হচ্ছে একটা স্পেসিফিক। যেমন আমি শুধু 60 হার্জের ফ্রিকোয়েন্সিকে বাদ দিতে চাই, তাহলে 60 হার্জের ফ্রিকোয়েন্সিকে বাদ দিবে। আমি যদি চাই যে 70 হার্জের ফ্রিকোয়েন্সিকে বাদ দিব, তাহলে 70 হার্জের ফ্রিকোয়েন্সিকে বাদ দেওয়ার জন্য একটা নচ ফিল্টার তৈরি করা যায়। তো এই ধরনের একেবারে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি অথবা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির কোনো যদি একটা নয়েজ অথবা কোনো একটা ইন্টারফিয়ারেন্স যদি কোনো সিগন্যালের সাথে হয়, সেটাকে আমরা নচ ফিল্টার, ডিজিটাল নচ ফিল্টার দিয়ে সেটাকে রিমুভ করে দিতে পারি। তো এই অ্যাপ্লিকেশন যে শুধু ইসিজির জন্য তা না, অনেক অ্যাপ্লিকেশনে নচ ফিল্টার ইউজ করা হয়। বুঝা গেছে এটা? জি স্যার। জি স্যার। স্পিচ কোডিং এন্ড কম্প্রেশন, এটাও খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে কমিউনিকেশনের সময় অথবা ডেটা স্টোর করার সময় তার আগে কম্প্রেস করে নেওয়া হয়। যেমন একটা ছবির ক্ষেত্রে যদি বলি, তোমার ক্যামেরাতেও একই কাজ হয়। তোমার ক্যামেরা যখন একটা ছবি তোলে, ছবি তোলার পরে সে কিন্তু ডেটাগুলোকে কম্প্রেস করে তারপর স্টোর করে। ছবির শেষে দেখবে এরকম কিছু এক্সটেনশন থাকে, ডট জেপিইজি, জেপেগ, অথবা ডট জেপিজি, অথবা ডট পিএনজি, এরকম থাকে না? এগুলো কি বলতো? এগুলো ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাট। তো ফাইল ফরম্যাট কেন একই হচ্ছে না, ভিন্ন ফাইল ফরম্যাট কেন হবে? স্যার এগুলো একই ছবি কিভাবে না? পিকচারটাকে সেভ করে কম্প্রেস করে ওইটার উপর ডিপেন্ড হ্যাঁ, করে। কম্প্রেস কিভাবে করে, আসলে এটা হচ্ছে কম্প্রেস অ্যালগোরিদম। জেপ্যাগ এটা একটা কম্প্রেস অ্যালগোরিদম। তো কম্প্রেস কেন করে? কারণ তুমি একটা ছবির মধ্যে সব ইনফরমেশন যদি স্টোর করতে যাও, তোমার বেশি পরিমাণ মেমোরি লাগবে। তুমি যদি এরকম করো যে ওই নাম্বারগুলোকে সামহাউ ম্যানিপুলেট করে তুমি যদি ওগুলাকে আরেকটু শর্টলি স্টোর করতে পারো অথবা শর্টলি রিপ্রেজেন্ট করতে পারো, তখন তোমার স্পেস কম লাগে। অবশ্যই এখানে কোয়ালিটি ছাড় দেওয়া যাবে না, অর্থাৎ তোমার ওখানে যেই ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন সেম থাকতে হবে, কিন্তু ইনফরমেশন রিপ্রেজেন্ট করার সময় আমরা কিছু অ্যালগোরিদম ইউজ করে ইনফরমেশনের পরিমাণ কমায় ফেলতে পারি। ইনফরমেশনের মানে ডেটার পরিমাণ কমাইতে পারি, সরি ইনফরমেশন না। মানে একটা ছবিতে তোমার ক্যামেরা যে ছবিটা তুললো, সেখানে যে ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন বলতে কি, এখানে প্রত্যেকটা পিক্সেলের যে কালার ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলাকে আনচেঞ্জ রেখে তুমি ডেটাকে কমায় ফেলবা, সেটাকে বলা হয় কম্প্রেশন। তো কম্প্রেশনের অনেক অ্যালগোরিদম আছে, এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। ডেটা কম্প্রেশন নিয়ে অনেক ধরনের রিসার্চ হচ্ছে, এখনো হচ্ছে, অলরেডি অনেক রিসার্চ হয়ে গেছে, যেগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই হচ্ছে সবগুলা। তো এখন সেম ইনফরমেশন রেখে ডেটাগুলাকে কি করা, ডেটার পরিমাণ কমায় ফেলা, এটাকে আমরা বলি কম্প্রেশন। অডিওর ক্ষেত্রে এটা হয়, অডিও সিগন্যাল যখন ট্রান্সমিট করা হচ্ছে অথবা স্টোর করা হচ্ছে, তার আগে কিন্তু কম্প্রেস করে ফেলা হয়। যেমন আমি তো এখন কথা বলছি, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, কিন্তু মাঝখানে কিন্তু কম্প্রেশন ডিকম্প্রেশন হচ্ছে। এই সিগন্যালটা যখন ইন্টারনেটে আপলোড করা হবে, তার আগে কিন্তু এটাকে কম্প্রেস করে ফেলে আবার তোমার কাছে যাওয়ার পরে সেটাকে কি করবে, ডিকম্প্রেস করে তোমাকে আবার আগের ইনফরমেশনটা দিয়ে দিবে। তো এটাই এখানে দেখানো হচ্ছে। একটা অডিও সিগন্যাল যদি হয়, অডিও সিগন্যালে অবশ্যই প্রথমে অ্যানালগ ফিল্টার ইউজ করা হয়, মাইক্রোফোনেও এটা আছে। অ্যানালগ সিগন্যাল ইউজ করা হয় হাই ফ্রিকোয়েন্সি নয়েজ রিমুভ করার জন্য। অ্যানালগ সিগন্যালের পারফরমেন্স খুব ভালো, তো সেক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি নয়েজ গুলা রিমুভ করা হয় অ্যানালগ ফিল্টারের মাধ্যমে। তারপরে এখানে যে ডেটাগুলো আছে, এটা হচ্ছে এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের কাছে দেওয়া হয়। এরপরে আমরা যা পাবো সেটা কি পাবো, কিছু নাম্বার পাবো। তো সেই নাম্বারগুলাকে কম্প্রেস করে ফেলা হয়। কম্প্রেস ডেটা কম্প্রেশনের যে অ্যালগোরিদম গুলো আছে সেগুলোর মাধ্যমে। এখানেও অবশ্যই অ্যালগোরিদম বলতে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ওই নাম্বার গুলোর উপরে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে সেটাকে, সেটার ডেটার পরিমাণ কমায় আনা হয়। কমানোর পরে তারপর স্টোরেজ মিডিয়াতে সেটা রাখা হয়, অথবা যদি এটাকে কোথাও ট্রান্সমিট করতে হয় সেটাকে ট্রান্সমিট করা হয়। এরপরে স্টোরেজ মিডিয়া অথবা রিসিভার থেকে ডেটাগুলো নিয়ে সেটাকে আবার ডিকম্প্রেস করা হয়, সেটাকে আবার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, আবার রিকনস্ট্রাকশন ফিল্টার, এটার মাধ্যমে যদি তুমি এরপরে এটাকে দিয়ে দাও কোথাও অ্যানালগ ইনপুট, যদি অডিও হয় তাহলে তুমি স্পিকারে দিবা, স্পিকারে এটা প্লে হবে। তো ধরো তুমি একটা, তোমার মোবাইলেও যদি তুমি একটা অডিও রেকর্ড করে রাখো, সেখানেও কিন্তু কম্প্রেশন হচ্ছে। কম্প্রেশন হয়ে তোমার ওখানে যে মেমোরি আছে, সেটা মেমোরি কার্ড হোক অথবা তোমার ইন্টারনাল স্টোরেজ হোক, সেখানে থাকবে। সেখান থেকে যখন ওইটা আবার প্লে করবে, তুমি যখন আবার ক্লিক করলা ওই ফাইলটা প্লে করার জন্য, ওখানে কিন্তু ডিকম্প্রেশন হচ্ছে। অর্থাৎ তোমার মোবাইল যখন তোমাকে কোনো একটা অডিও শোনাচ্ছে, সেখানে কিন্তু মোবাইলের প্রসেসর কন্টিনিউয়াসলি অনেক কাজ করে যাচ্ছে, অনেক ক্যালকুলেশন করে যাচ্ছে, কারণ এগুলাকে ডিকম্প্রেস করে তারপরে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার করে, তারপরে হচ্ছে এটা ফিল্টারের মধ্যে দিয়ে দেয়, তারপরে সেটা তোমার স্পিকারে যায়, তারপর তুমি শব্দটা শুনতে পাচ্ছ। বুঝা গেছে কিনা?
জি স্যার। জি স্যার। তো এর বাইরেও আমি এখানে স্পেসিফিক জাস্ট কিছু অ্যাপ্লিকেশন খুব ডিটেইল বললাম। তাও ডিটেইল বলা হলো না, আমি তো এখানে কম্প্রেশন অ্যালগোরিদম বললাম না, কম্প্রেশন অ্যালগোরিদমেরও তো অনেক কিছু বলার আছে। তো তারপরও অ্যাপ্লিকেশনটা একটু ইলাবোরেট করে বললাম। আর এখানে আরো কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো একেবারে শর্ট, জাস্ট নামটা আছে। রিকনস্ট্রাকশন ফিল্টারের কাজ কি? ও, রিকনস্ট্রাকশন ফিল্টারের কাজ, রিকনস্ট্রাকশন ফিল্টার হচ্ছে তুমি যে স্পিকারে যে সিগন্যালটা দিবা আর ডিএসি থেকে যে সিগন্যালটা পাচ্ছ, মাঝখানে আরো কিছু এটাকে মডিফাই করা লাগে। ধরো এটার হয়তো কারেন্ট রেটিং বাড়ায় দিতে হবে, অথবা এটার ভোল্টেজ লেভেল বাড়ায় দিতে হবে, এই জাতীয় কাজগুলা করা। অথবা এখানে যে নয়েজ গুলা আছে, ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করার সময়ও কিছু নয়েজ হয়, যেমন এডিসি অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার সময় কিছু নয়েজ অ্যাড হয়ে যায়, সেটা নাম হচ্ছে কোয়ান্টাইজেশন নয়েজ। সেটা আমরা পরে দেখবো কোয়ান্টাইজেশন নয়েজ কি। আবার ডিএসি করার সময়ও কিছু নয়েজ আসে, সেই নয়েজ গুলাকে রিমুভ করে ফেলে। ঠিক আছে। এখন ডিএসপির আরো যে অ্যাপ্লিকেশন গুলা এখানে, মোটামুটি অনেক ফিল্ডের অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে, যেমন স্পেস, মেডিকেল, কমার্শিয়াল, টেলিফোন, মিলিটারি, ইন্ডাস্ট্রিয়াল, সাইন্টিফিক, এই যে অনেক জায়গায় আছে। যেমন মিলিটারির ক্ষেত্রে যদি তুমি চিন্তা করি যে রাডার, রাডার টেকনোলজি, আমরা যে আকাশে কোনো একটা ফ্লাইং অবজেক্ট আছে কিনা সেটা কিভাবে জানি? রাডারের মাধ্যমে না? তো রাডার কিভাবে এটা ডিটেক্ট করে? একটা রাডার যখন একটা সিগন্যাল পাঠায়, ধরো এটা হচ্ছে একটা রাডার, রাডার সিগন্যাল পাঠাচ্ছে। তো আকাশে কোনো একটা অবজেক্ট যদি থাকে, সিগন্যাল বলতে এখানে সে কোনো সাউন্ড ওয়েভ পাঠায় অথবা কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাঠায়। তো এই সাউন্ডটা যখন কোনো একটা ফ্লাইং অবজেক্টে, মানে ফ্লাইং অবজেক্টের সাথে লাগে, তখন এটাকে আবার রিফ্লেক্ট হয়ে আসে আর কি। Yes, এখানে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে এখান থেকে রিফ্লেক্ট হয়ে সে আবার হয়তো এখানে আবার একটা রিসিভার থাকে, তো এই রিসিভারের মধ্যে আসলো। তো এটা যদি আসে, আসার পর এটা বুঝতে পারে যে একটা ফ্লাইং অবজেক্ট আছে। এখন এই ফ্লাইং অবজেক্টটা কতটুকু ডিস্টেন্সে আছে সেটার ক্যালকুলেশন, আবার এই যে সিগন্যালটা গেল এতটুকু ট্রাভেল করে এটা এটা আদৌ আসলো কিনা সেটা করতে গেলেও এখানে সিগন্যাল প্রসেসিং করা লাগে। তো এটা আমি দেখাবো, এটা ল্যাবের মধ্যে আমি রেখেছি রাডারের অ্যাপ্লিকেশন, রাডার সোনার অ্যাপ্লিকেশনে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কিভাবে ব্যবহার করা হয়, এটা আমরা প্র্যাকটিক্যালি বলতে ওই ম্যাথ ল্যাবে করে দেখবো আর কি। ম্যাথ ল্যাবে প্রোগ্রামিং এর মাধ্যমে এগুলো করে দেখবো। তো এখানে একটা হচ্ছে যে কোনো অবজেক্ট আছে কিনা আর অবজেক্ট থাকলে কতটুকু দূরে আছে সেটা কিন্তু ডিটেক্ট করে। এগুলো তো এখন এগুলো তো আছেই, এই টেকনোলজি গুলা, এর থেকে আরো অনেক কি বলে সফিস্টিকেটেড টেকনোলজি এখন আছে। তারপর হচ্ছে অর্ডিন্যান্স গাইডেন্স, অর্থাৎ মিসাইল যে গাইডেন্স করে। একটা মিসাইল কিভাবে যায়, সেই কিন্তু টার্গেটকে ফলো করে করে যাচ্ছে, তো এগুলা কিভাবে করা হচ্ছে। এখানেও সিগন্যাল প্রসেসিং এর অনেক অ্যাপ্লিকেশন আছে। এটা যে শুধু সিগন্যাল প্রসেসিং তা না, এগুলোর সাথে আরো অনেক বিষয় জড়িত, কিন্তু সিগন্যাল প্রসেসিং এর হিউজ অ্যাপ্লিকেশন ওখানে আছে। তারপরে সিকিউর কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যে ডাটা এনক্রিপশন করি, ডাটা এনক্রিপশনের এগুলাও সিগন্যাল প্রসেসিং এর পার্ট। তারপরে ধরো টেলিফোনের ক্ষেত্রে যেগুলো আমরা রেগুলারলি ব্যবহার করি, যেমন আমি যে এখন তোমাদের সাথে যে অনলাইনে ক্লাস নিচ্ছি, সেখানেও কিন্তু এগুলা হচ্ছে ভয়েস, ভিডিও কম্প্রেশন, ডিকম্প্রেশন, এগুলা হচ্ছে। তারপর হচ্ছে ইকো রিডাকশন। আমি এখানে যে তোমাদের কথাগুলো শুনতে পাচ্ছি, আমি কিন্তু লাউড স্পিকারে শুনি, তোমরা কি সেটা আবার রিপিট শুনতে পাচ্ছ? না। তো অনেকগুলা অ্যাপে অবশ্যই এই ধরনের সিস্টেম নাই, মানে ইকো ক্যান্সেলেশনের নাই। যেমন আমরা যদি ফেসবুক মেসেঞ্জার বলি, মেসেঞ্জারে কিন্তু ইকো ক্যান্সেলেশন আছে। মেসেঞ্জারে আমরা যখন ভিডিও কনফারেন্স করি তখন তুমি যে কথাটা ধরো আমার সাথে বলবা, এই কথাটা এখানে আবার লাউড স্পিকারে প্লে হচ্ছে না? হ্যাঁ। তো প্লে হইলে এই কথাটা আবার তুমি শোনার কথা না? কারণ আমি যে কথাটা বলি সেটা যদি তুমি শুনো, তাহলে তোমার কথাটা যে এখানে লাউড স্পিকারে প্লে হচ্ছে সেটাও তো শোনার কথা। হ্যাঁ। সেটা কি শোনা যায়? না স্যার। শোনা যায় না, কারণ ওইটা যে ইকো, ওইটাকে কিন্তু মানে অডিওটা যখন রেকর্ড করার পরে এটাকে, ওই ইকোটাকে ক্যান্সেল করে ফেলে। তো ইকো ক্যান্সেলেশন এর অ্যালগোরিদম আছে, সেটা ক্যান্সেল করে তারপরে তোমার কাছে আবার পাঠাচ্ছে। ঠিক আছে। তো এই ধরনের অনেক অ্যাপ্লিকেশন আছে। তোমরা এগুলো নিয়ে স্পেসিফিক যদি কোনো একটা টপিক তোমার ভালো লেগে থাকে, তুমি এগুলো নিয়ে একটু স্টাডি করতে পারো।
যদি তুমি মনে করো ওইটা নিয়ে রিসার্চ করবে, তাহলে এখানে অনেক টপিক আছে। যে কোনো একটা টপিক নিয়ে রিসার্চ করতে চাইলে ওইটা নিয়ে তুমি ইউটিউবে, গুগলে সার্চ দাও, এটা নিয়ে অনেক ডকুমেন্ট পাবে। তারপর হচ্ছে এই রিলেটেড অনেক পেপার আছে, সেগুলো পড়তে পারো। তো এখন আমরা আরেকটা টপিক দেখবো, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। এটা আমি বারবার বলে এসেছি যে আমরা অ্যানালগ ডেটাকে ডিজিটালে কনভার্ট করে তারপরে আমরা সেটা নিয়ে কাজ করব। তো অলরেডি আমরা দেখেছি অ্যানালগ সিগন্যাল কি আর ডিজিটাল সিগন্যাল কি। আর ডিজিটাল সিগন্যালকে আমরা কাকে ডিজিটাল সিগন্যাল বলি? ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুর সিগন্যাল, এটাকে আমরা ডিজিটাল সিগন্যাল বলি। তো সেটা কিভাবে করবো, আমরা কনভার্সনটা কিভাবে করব, কিভাবে আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করব, সেটার জন্য তো অবশ্যই একটা সার্কিট দরকার আছে। আবার কন্টিনিউয়াস ভ্যালুর সিগন্যালকে আমরা কিভাবে ডিসক্রিট ভ্যালুর সিগন্যালে কনভার্ট করব, সেটার জন্য তো আলাদা সার্কিট দরকার আছে। তো এখানে যেটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করে, ওই সার্কিটের নাম হচ্ছে স্যাম্পলার, আর এই প্রসেসটার নাম হচ্ছে স্যাম্পলিং। এরপরে ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালুর সিগন্যালকে, যেটা ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুর সিগন্যালে কনভার্ট করে, সেটার নাম হচ্ছে কোয়ান্টাইজার। আর এই প্রসেসটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। তো ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুর সিগন্যালকে আবার বাইনারি কোড করতে হয়, অর্থাৎ ওখানে যে ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুর সিগন্যাল যেগুলো আছে, ওগুলোকে আমরা বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটাকে বলা হয় কোডিং। আর এই কাজটা যার মাধ্যমে করা হয় সেটার নাম হচ্ছে কোডার। তাহলে আমরা এই তিনটা স্টেপ দেখলাম, কোন স্টেপের কি কাজ আমরা এখান থেকে দেখে নিতে পারি। সেটা হচ্ছে এটা অ্যানালগ সিগন্যালকে, মানে কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করবে। আর কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি XAT, আর ডিসক্রিট টাইম সিগন্যাল হলে সেটাকে XANT অথবা XN এভাবে রিপ্রেজেন্ট করি। এগুলো সম্পর্কে পরেও আমরা কথা বলবো, তো এখানে আমি আর এটা নিয়ে আর বেশি কথা বলবো না। অর্থাৎ আমরা এটাই শুধু জেনে রাখি, স্যাম্পলারের কাজ হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করবে। এরপরে হচ্ছে কোয়ান্টাইজারের কাজ কি? কন্টিনিউয়াস টাইম ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালুড, ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালুর সিগন্যালকে ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুর সিগন্যালে কনভার্ট করবে, এটা হচ্ছে কোয়ান্টাইজারের কাজ। আর এখানে যে ডিসক্রিট ভ্যালুগুলো পাইলাম, সেগুলোকে যদি আমরা বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি, সেগুলোকে অথবা বাইনারি কোড দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটাকে বলা হয় কোডিং। আর এই কাজটা করবে কোডার। আর ফাইনালি যেটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এই অংশটাকেও আমরা অনেক সময় ডিজিটাল সিগন্যাল বলি, ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুর সিগন্যাল, এতটুকু অংশকে আমরা ডিজিটাল সিগন্যাল বলি। তবে ডিজিটাল এডি কনভার্টারে এই কাজটা হয় আর কি, কোডিং করে এগুলাকে বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে অথবা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে, সেটাই হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, বুঝলে একটা প্রশ্নের আনসার দাও দেখি। এখানে যে আমরা ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা বলতেছি এটা নাম্বার, তো এই নাম্বারগুলো কি ফ্লোটিং পয়েন্ট নাম্বার হবে নাকি ইন্টিজার নাম্বার হবে? ইন্টিজার স্যার, এটা ইন্টিজার হবে স্যার, কারণ আমরা তো ওই যে ডিসক্রিট ভ্যালু করে ফেলছি কন্টিনিউয়াস ভ্যালু থেকে। তো ফ্লোটিং পয়েন্ট হইতে পারে না? তুমি একটা অডিও সিগন্যাল দেখবা, অডিও সিগন্যালে যদি দেখো ওখানে দশমিক ফ্র্যাকশনাল ভ্যালু থাকে না? ওটার জন্য তো আবার অ্যানালগ না, সেটা না। এখানে আসলে সবগুলো ইন্টিজারই থাকবে, মানে ফ্র্যাকশনাল এখানে থাকার সুযোগ নেই। কারণ আমরা যখন নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করি, ধরো আমি যদি বলি একটা ডিসক্রিট টাইম ভ্যালু, সে এরকম 4টা ভ্যালু নিতে পারে, তাহলে এটাকে আমি কোড করি কি 00 01 10 11 দিয়ে। তো এগুলো কি ফ্র্যাকশনাল হবে? এটা হচ্ছে 0 1 2 3। এটা শুধু যে এটা যদি এরকম না হয়, যদি 256টা লেভেল হয়, ধরো এরকম 256টা লেভেল আছে, তখন আমরা ওগুলাকে 8 বিট কোড দিয়ে কোড করি। 8 বিট কোড দিয়ে করলে 8টা 0 থেকে এরকম 8টা 1 পর্যন্ত। তো যাই হবে হোক, এগুলো কখনোই ফ্র্যাকশনাল নাম্বার হবে না, এগুলো সবসময় কি হবে? ইন্টিজার নাম্বার হবে। আর ফ্র্যাকশনাল নাম্বার কখন আসবে? যদি এগুলাকে ওরকম এটাকে অনেক সময় রিপ্রেজেন্ট করার সময় নরমালাইজড করে রিপ্রেজেন্ট করে, ধরো 0 থেকে 255 পর্যন্ত স্যাম্পল গুলা ভ্যারি করে ইন্টিজার, কিন্তু এটাকে যদি তুমি চাও যে 0 to 1 এর ভিতরে করে ফেলবে এগুলাকে, তখন প্রত্যেকটা স্যাম্পলকে 255 দিয়ে ভাগ করা হয়। 255 দিয়ে ভাগ করলে 255টা হবে 1, আর মাঝখানে যে ভ্যালুগুলো হবে সেগুলো 0 থেকে 1 এর ভিতরে হবে। এটাকে বলা হয় নরমালাইজেশন। তো এইভাবে অনেক সময় রিপ্রেজেন্ট করা হয়। অডিও সিগন্যাল গুলাকেও দেখবে এইভাবে রিপ্রেজেন্ট করে কম্পিউটারে, নরমালাইজ করে আর কি। কিন্তু ইনফ্যাক্ট এগুলা যখন স্টোর হয়ে থাকে, স্টোর হলে এগুলা এইভাবে স্টোর হয়ে থাকে,
বাইনারি ইনফরমেশন হিসাবে। তো ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি এগুলো আসলে ইন্টিজার নাম্বারে, যেমন ক্যামেরার জন্য যে ডেটাগুলো আছে সেগুলো ইন্টিজার হবে, ওখানে এরকম আসবে না যে 145.5 এরকম আসবে না, 145 0 থেকে 255 ভিতরে হয়। এই ছবির যে ইনফরমেশন গুলো সেগুলো সবগুলাই হচ্ছে 8 বিটের, 0 থেকে 255 ইন্টিজার নাম্বার। তো আমি আজকে এতটুকু পর্যন্ত তোমাদেরকে এখন লেকচার শেষ করে দিব, তবে শেষ করলে আসলে শেষ না, কিন্তু আমি এখন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন কিভাবে করা হয় এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি যেটা ইউটিউবে আছে। তো সেখানে আরো অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে, ওই ভিডিও ডিউরেশন হচ্ছে মনে হয় 24 মিনিট। তো এখন তো হচ্ছে 11:15। তো এই তোমরা, আমি ওইটা শেয়ার করার পরে তোমরা ওইটাকে ক্লাসের অংশ হিসেবে ধরে নিবা, ওইটা একটু দেখে নিবা এখন, কেমন? ওইটা আমাদের ওইটা মেইনলি আমি তৈরি করেছি ল্যাবের জন্য। আমাদের 3 নাম্বার ল্যাব, ডিএসপি 3 নাম্বার ল্যাব হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। অর্থাৎ আমরা এখানে যা শিখবো সেগুলো আবার ওখানে একটা প্র্যাকটিক্যাল একটা প্রোগ্রাম লিখে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন প্রসেসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ওই এক্সপেরিমেন্টের 2টা ভিডিও আছে, একটা ভিডিওতে হচ্ছে এটার বেসিক আলোচনা করা হয়েছে অ্যানালগ থেকে কিভাবে ডিজিটালে কনভার্সন করা হয়, আরেকটাতে হচ্ছে প্রোগ্রামিং আছে। তো প্রোগ্রামিং এরটা তোমাদের এখন দেখার দরকার নাই, তোমরা শুধুমাত্র এক্সপেরিমেন্ট 3 1 নম্বর ভিডিওটা দেখবা, আমি গুগল ক্লাসরুমে শেয়ার করে দিচ্ছি এখন। তো তোমরা এখনই এটা একটু দেখে নিবা, কেমন? তাহলে অ্যানালগ থেকে জি স্যার। ডিজিটাল কনভার্সনের বিষয়টা তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।